তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বলছে এটা হচ্ছে এস্টার, দিস ওয়ান ইজ এস্টার। তাহলে এই এস্টারকে যদি আমরা এখানে অ্যালডিহাইড করি তাহলে এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে যেমন সোডিয়াম বোরোহাইড্রেটের কাজ হচ্ছে যে এস্টারকে এই অ্যালকোহলে কনভার্ট করবে। সেরকম যদি আমরা H2PdBaSO4 অর্থাৎ এটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে বলছে RCOCl মানে অ্যাসিড ক্লোরাইডকে এটা অ্যালডিহাইড বানাবে। আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি দেখি তাহলে সেটা হচ্ছে এস্টারকে এটাও অ্যালকোহলই বানাবে। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে প্রত্যেকেই অ্যালকোহল তৈরি করে এবং অ্যাসিড ক্লোরাইড যদি হয় তাহলে হাইড্রোজেন প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিলে পরে সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড তৈরি হতে পারে। বাট এই যে ALH IBO2 H2O এর প্রেজেন্সে যদি আমরা করি তাহলে এটা বলছে যে এস্টারকে এটা অ্যালডিহাইড তৈরি করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে নেক্সট কোশ্চেনে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে একটা কার্বনিল গ্রুপ এবং এখানে দেওয়া আছে CN, এবার দেওয়া আছে CH3MgBr মানে গ্রিগনাট রিএজেন্ট। তাহলে আমরা জেনারেলি জানি যে কার্বনিল গ্রুপে যদি আমরা গ্রিগনাট রিএজেন্ট দিই তাহলে পরে সেই কার্বনিল গ্রুপটা অ্যালকোহল হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আর গ্রুপ এখানে অ্যাটাচ হয়ে যায় এবং অ্যালকোহল তৈরি করে। আর CN এখানে যদি আমরা RMgBr দিই তাহলে পরে আমরা জানি যে এক্ষেত্রে আমাদের তৈরি হবে RC ডাবল বন্ড ও বন্ড R অর্থাৎ কিটোন। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে CN যেটা আছে সেই CNটা হয়ে যাচ্ছে CN যেটা আছে তাহলে CH3MgBr দেওয়া আছে, তাহলে CNটা হয়ে যাবে C ডাবল বন্ড ও বন্ড CH3 আর এক্সেস যেটা দেওয়া আছে তাহলে C ডাবল বন্ড ও অর্থাৎ কিটোনটা যেটা আছে সেটা হয়ে যাবে CH3MgBr এর প্রেজেন্সে OH আর হচ্ছে CH3। তার মানে আমরা দেখছি যে এই জায়গাটা হয়ে যাচ্ছে OH CH3 আর এই জায়গাটা হয়ে যাবে কিটোন, এই জায়গাটা হয়ে গেল কিটোন। তাহলে নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন আমরা দেখি তাহলে এখানে বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ডাজ নট বিলংস টু ল্যাসাইন টেস্ট। বলছে ল্যাসাইন টেস্ট ক্ষেত্রে কোনটা নিম্নোক্ত কোনটা ল্যাসাইন টেস্ট নয়। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে সালফার এলিমেন্টের টেস্টের জন্য আমরা ল্যাসাইন টেস্ট করি। সালফার এলিমেন্টসের টেস্ট এটা হচ্ছে ল্যাসাইন টেস্ট। পরেরটা যদি দেখি এক্স এটা হচ্ছে হ্যালোজেন এলিমেন্টের টেস্ট যদি আমরা করি তার জন্য আমরা এটাকে করি। তারপর নিচের যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন এর টেস্ট, নাইট্রোজেন টেস্টিং অর্থাৎ নাইট্রোজেনের টেস্টিং এর জন্য আমরা এটা করি। আর এই যে কপার অক্সাইডের সাথে কার্বন দিয়ে যেটা তৈরি করা হয়েছে এটা কোনো রকম ল্যাসাইন টেস্ট নয়, এটা অ্যাকচুয়ালি এক ধরনের কার্বন বিজারণ প্রসেস। ঠিক আছে, তাহলে এটা কোনো ল্যাসাইন টেস্ট নয়। তাহলে অ্যান্সার সি। নেক্সট বলছে কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিটি অফ দ্য ফলোইং অ্যালিফ্যাটিক অ্যাসিডস কোনটা হচ্ছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ফর্মিক অ্যাসিড, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা জানি যে প্লাস আই এফেক্ট যত বাড়তে থাকবে প্লাস আই এফেক্ট ডিক্রিজ দ্য অ্যাসিডিটি। তাহলে প্লাস আই এফেক্ট যত বাড়বে অ্যাসিডিটি তত ডিক্রিজ হবে। তাহলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কোনো প্লাস আই এফেক্ট নেই। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে একটা CH3 গ্রুপ থাকার জন্য সিঙ্গেল প্লাস আই এফেক্ট আছে। ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য প্লাস আই এফেক্ট ডাবল আছে।
ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে 3টে প্লাস আই ইফেক্ট থাকার জন্য এক্ষেত্রে এর অ্যাসিডিটি সব থেকে কম হবে। তাহলে সব থেকে বেশি হচ্ছে ফর্মিক অ্যাসিড, দেন অ্যাসিটিক অ্যাসিড হবে, তারপরে ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড, নেক্সট ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যান্সার বি হচ্ছে এর রাইট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে হাউ মেনি প্রোডাক্টস ইনক্লুডিং স্টিরিওআইসোমার্স আর এক্সপেক্টেড ফ্রম মনোক্লোরিনেশন অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। অর্থাৎ আমরা নিচে যে কম্পাউন্ড আছে এটা যদি ক্লোরিনেশন করি, মনোক্লোরিনেশন মানে সিঙ্গেল টাইম ক্লোরিনেশন যদি করি এইচ নিউ এর প্রেজেন্সে, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দিই এইচ নিউ Cl2, তাহলে পরে বলছে টোটাল আমরা কতগুলো প্রোডাক্ট পাবো। তাহলে প্রথম, এবং এখানে বলেছে ইনক্লুডিং স্টিরিও আইসোমার্স, অর্থাৎ যদি সেক্ষেত্রে স্টিরিও আইসোমার্স থাকে ডিএল বা সি ট্রান্স এরকম কিছু, তাহলে সেটাকেও ইনক্লুড করতে হবে। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে কোথায় কোথায় হতে পারে ক্লোরিনেশন, এখানে একটা হতে পারে। তাহলে এখানে যদি হয় তাহলে পরে আমাদের Cl, অর্থাৎ এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে দেয়ার ইজ নো কাইরাল সেন্টার, সুতরাং স্টিরিও আইসোমার কোনো কিছু থাকবে না, তাহলে এটা সিঙ্গেল একটা, এক্ষেত্রে আমরা একটাই পাবো। নেক্সটে যদি আমাদের এই জায়গাটাতে যদি হয় তাহলে পরে আমরা পাচ্ছি Cl আর নিচে হচ্ছে হাইড্রোজেন। তাহলে উপরে Cl আর নিচে হচ্ছে হাইড্রোজেন। তার মানে এখানে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটা কাইরাল সেন্টার, তাহলে কাইরাল সেন্টার হওয়ার জন্য এক্ষেত্রে আমরা স্টিরিও আইসোমার পাবো। তাহলে এক্ষেত্রে আমরা দুটো পাচ্ছি, আইদার এটা এই পাশে থাকতে পারে অথবা এই পাশে থাকতে পারে। এবার নেক্সট বলছে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি এটা হয় তাহলে পরে এখানে Cl, অর্থাৎ এক্ষেত্রে আর কোনো হাইড্রোজেন নেই, এটাও মিথাইল গ্রুপ এটাও মিথাইল গ্রুপ, তাহলে দুটোই সেম মিথাইল গ্রুপ, তাহলে এটাও আমাদের কাইরাল সেন্টার নয়, তাহলে এখানেও আমরা একটাই মাত্র পাবো, 1। বাট এইখানে যদি আমাদের হয় তাহলে এখানে যদি দেখি আমরা, তাহলে এটার ক্ষেত্রে যদি হয় তাহলে পরে বলছে কি হবে, Cl এক্ষেত্রে যদি হয় তাহলে এখানে আমরা দেখছি যে এখানে এটা একটা ইথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা হচ্ছে ক্লোরিনের সাথে ক্লোরোমিথাইল গ্রুপ, আর এটা হাইড্রোজেন, অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিনেশন করলে পরে আমরা যখন ক্লোরিনেশন করব তখন এক্ষেত্রে আমরা এমন একটা প্রোডাক্ট পাবো যার ক্ষেত্রে আমাদের কাইরাল সেন্টার থাকছে। তার মানে কাইরাল সেন্টার থাকলো মানে আমাদের ডিএল পেয়ার থাকছে, তার মানে আমরা দুটো আইসোমার পাবো। তাই টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 2 2 4 5 6, টোটাল নাম্বার অফ আইসোমার্স বা প্রোডাক্ট আমরা 6খানা পাবো। তাহলে ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ক্যান এক্সিস্ট অ্যাজ সিস ট্রান্স আইসোমার, অর্থাৎ সিস ট্রান্স আইসোমার হিসেবে কোনটা পাবো। প্রথম হচ্ছে যে 2 মিথাইল হেক্স 2 ইন, এটা যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এটা স্ট্রাকচার হচ্ছে এরকম, এটাকে বলছি আমরা 2 মিথাইল, অর্থাৎ আমরা যদি এটাকে কাউন্ট করি 1 2 3 4 5 6, তাহলে হেক্স মানে 6। এবার 2 নাম্বার পজিশনে মিথাইল গ্রুপ আছে, 2 নাম্বার পজিশনে ইনো আছে, বা এই দিক থেকে যদি কাউন্ট শুরু করি তাহলে 1 2 3 একই ব্যাপার। তাহলে 2 মিথাইল হেক্স 2 ইন, তাহলে এক্ষেত্রে আমাদের সিস ট্রান্স কিছু নেই, কারণ এখানে দুটোই মিথাইল গ্রুপ সেম গ্রুপ, তো হায়ার মানে হায়ার প্রায়োরিটি কিছু নেই। নেক্সট বলছে 1 1 ডাইমিথাইল ক্লোরোপ্রোপেন সাইক্লোপ্রোপেন, 1 1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন হচ্ছে এটা। তাহলে এ বলছে 1 1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন যদি আমরা দেখি তাহলে এখানে যেহেতু একটা কার্বনের মধ্যেই দুটোই মিথাইল গ্রুপ আছে, তাহলে এক্ষেত্রেও আমরা সিস ট্রান্স পাবো। নেক্সট বলছে যে 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, অর্থাৎ এই স্ট্রাকচারটা হচ্ছে এটা। এবার বলছে এখানে যেহেতু এটা সাইক্লোহেক্সেন তাহলে এটা স্ট্রাকচার, তাহলে এখানে বলছে যে দুটোই আমাদের প্লেনের উপরে থাকতে পারে,
যদি দুটোই প্লেনের উপরে থাকে দেন আমরা বলবো এটাকে সিস। আর যদি একটা প্লেনের উপরে থাকে একটা যদি প্লেনের নিচে থাকে অর্থাৎ অপোজিট ফর্মে থাকে তখন সেটাকে আমরা বলছি ট্রান্স। এবার পেন্ট ওয়ান ইন যেটা সেই পেন্ট ওয়ান ইন এর স্ট্রাকচার হচ্ছে এটা, এখানে কোনো সিস ট্রান্স আমরা পাচ্ছি না। তাহলে আলটিমেটলি আমরা সিস ট্রান্স পাচ্ছি শুধুমাত্র এটাতেই, যেটা হচ্ছে 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। তাহলে অ্যান্সার সিটা হচ্ছে রাইট। নেক্সট বলছে দ্য রেশিও অফ ওয়েভলেন্থ of the light absorbed by a hydrogen atom when it undergoes n is equal to 2 এর থেকে n is equal to 3, মানে 2 এর থেকে যখন 3 এ যাবে আর 4 এর থেকে যখন 6 এ যাবে তখন তাদের যে রেশিও সেটাটা বের করতে হবে। এটা খুবই ইজি, এটা কিচ্ছু না। এটা আমরা যদি করি তাহলে সবার প্রথম হচ্ছে 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার, এটা একটা করলাম। তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কত দাঁড়াবে গিয়ে 4 মাইনাস 9 1/9, তাহলে এখানে দাঁড়াচ্ছে 36 উপরে হচ্ছে 5 আর এক, তার মানে এটাকে আমরা জাস্ট রিভার্স করে দেব, এটা হচ্ছে 1/λ বেরোয়। আমরা যদি বের করি 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু এই যে এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি এটা ইন্টু RH, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে গিয়ে 36/5, এটা একটা। এবার সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি 1/4 স্কয়ার মাইনাস 1/6 স্কয়ার, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 36, ঠিক আছে। 36 করি তাহলে 36 ইন্টু 16, তাহলে আমার থাকলো উপরে হচ্ছে 4 ছক 16, তাহলে এখানে থাকলো 36 মাইনাস 16, তাহলে 36 মাইনাস 16 মানে এখানে 20/36 ইন্টু 16। এবার 4 দিয়ে কাটি 4 ছক 16, 4 5 20, মানে 5/36 ইন্টু 4। তাহলে এটাকে জাস্ট রিভার্স যদি করে দিই ল্যামডা সমান সমান, তাহলে আমাদের গিয়ে দাঁড়াবে, রিভার্স করলে পরে বেরিয়ে যাবে ল্যামডা ইজ ইকুয়াল টু 36 ইন্টু 4/5। তাহলে এটার রেশিও যদি আমাদের বের করতে হয় তাহলে রেশিও যদি আমরা করি ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে হচ্ছে 36/5 আর এখানে হচ্ছে 36 ইন্টু 4/5। তাহলে 5 5 কাটো, 36 36 কাটো, সমান সমান হচ্ছে ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1/4। তার মানে এটার রেশিও হচ্ছে 1/4, তাহলে 1/4 হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে যে এখানে ম্যাচ করতে বলেছে, এখানে আয়নগুলো দেওয়া আছে সমস্ত আয়ন, আর তার সাথে গ্রুপ অ্যানালিসিসের ক্ষেত্রে ইনঅর্গানিক গ্রুপ অ্যানালিসিসে কোনটা কোন গ্রুপে পড়ে। তো সবার প্রথম যদি আমরা দেখি লেড Pb2+, সেই Pb2+ হচ্ছে গ্রুপ 1 এ পড়ে, ঠিক আছে। তাহলে কোবাল্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের Pb2+ যদি গ্রুপ, তার মানে আমরা এখানে করি C সমান সমান 1, এটা মুছে দিয়ে, তাহলে এখানে A B C D, তাহলে C সমান সমান 1। এবার বলছে যদি আমরা কোবাল্টের ম্যাগনেসিয়াম যদি দেখি Mg2+, হচ্ছে গ্রুপ 6 এ, তাহলে Mg2+ হচ্ছে হচ্ছে গ্রুপ 6, তাহলে Mg2+ মানে হচ্ছে B, B হচ্ছে গ্রুপ 6 মানে হচ্ছে এটা 4, 4 নম্বরে। এবার বলছে কোবাল্ট, যেটা কোবাল্ট হচ্ছে গ্রুপ 3 তে অবস্থিত, সরি কোবাল্ট হচ্ছে, ভুল বললাম, কোবাল্ট হচ্ছে গ্রুপ 4 এ অবস্থিত। তাহলে কোবাল্ট হচ্ছে 1, 1 হচ্ছে গ্রুপ 4 ইকুয়াল টু 3, মানে CO3 2+, CO3+, সরি 2+ হচ্ছে গ্রুপ 4। এবার অ্যালুমিনিয়াম Al3+, হচ্ছে গ্রুপ 3 তে অবস্থিত। এবারে
যেটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অবভিয়াসলি অ্যালুমিনিয়াম গ্রুপ সি তে, অ্যালুমিনিয়াম গ্রুপ সি মানে হচ্ছে টি 2। তাহলে এ সমান সমান 3 বি 4 এ 3 বি 4 সি 1, সি 1 এ 3 বি 4 সি 1 ডি এ 2, অর্থাৎ 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখা যাক 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে যে প্রেডিক্ট দ্য মেজর প্রোডাক্ট পি ইন দ্য ফলোইং সিকোয়েন্স অফ রিয়াকশন। তাহলে এখানে বলেছে যে আমরা যদি প্রথমে HBr বেঞ্জয়েল পারক্সাইড, অর্থাৎ পারক্সাইড দিয়ে যদি করি, মানে পারক্সাইড এফেক্ট, তাহলে পারক্সাইড এফেক্টে আমরা জানি খরাস এফেক্ট, তাহলে এখানে HBr যদি দিই তাহলে এবারে কি হবে পারক্সাইড এফেক্টের ক্ষেত্রে আমরা জেনারেলি জানি যে নর্মাল যদি হতো তাহলে এইখানে বিআরটা যুক্ত হতো, কারণ এখানকার কার্বোক্যাটায়ন তৈরি হতো এখানে, মানে মোর সাবস্টিটিউট। কিন্তু বিআরটা এখন যেহেতু পারক্সাইড দেওয়া আছে, বিআরটা ঢুকে যাবে লেস সাবস্টিটিউটে, আর এখানে হাইড্রোজেন। ঠিক আছে, নেক্সটে আমরা কি করব, বলছে যখন KCN দেওয়া হচ্ছে তখন এই বিআরটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সেখানে সিএন ঢুকে যাবে। তারপরে এবারে যখন আমরা সোডিয়াম অ্যামালগাম আর মিথানল দিচ্ছি, এটা হচ্ছে রিডাকশন। তাহলে রিডাকশন করলে পরে আমাদের তৈরি হয়ে যাবে এটা CH2NH, অর্থাৎ এই যে CH2NH2 তৈরি হলো, এটা তৈরি হলো। তাহলে দিস ইজ দ্য প্রোডাক্ট। তাহলে 1 নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং আর প্যারাম্যাগনেটিক, নিচের কোনটা কোনটা প্যারাম্যাগনেটিক। সোজা হিসাব যদি দেখি নিকেল 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 নিকেল, তাহলে এখানে নিকেল হচ্ছে +2, নিকেল 2 প্লাস মানে D8 ইলেকট্রন, তাহলে D8 যদি হয় তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল অলওয়েজ হাই স্পিন, তাহলে টেট্রাহেড্রাল যদি হয় দে আর অলওয়েজ হাই স্পিন। 1 2 3 4 5 6 7 8, তাহলে Cl তার মধ্যে হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এখানে আমাদের কি তৈরি হবে আনপেয়ার্ড ইলেকট্রন, দ্যাট ইজ এ নাম্বারটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে এ নাম্বার হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবার NiCO4 এটা হচ্ছে নিকেল 0, বলছে Ni0 যদি হয়, Ni0 হলে পরে D8 কনফিগারেশন। এবার D8 কনফিগারেশন এখানেও টেট্রাহেড্রাল, বাট এখানে জাস্ট স্কয়ার প্ল্যানার হয়ে যাবে, কারণ সিওটা যেহেতু আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য টেট্রাহেড্রালই হবে, বাট স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য এটা অল ইলেকট্রনস আর পেয়ার্ড আপ, সমস্ত ইলেকট্রন গুলোই পেয়ার্ড হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে পেয়ার্ড হবে। আমাদের তো এখানে পাঁচটা ঘর, 2 3 4 5 6 7 8, তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, চলে গিয়ে পেয়ার্ড আপ হয়ে গেল। আর যেটা থাকবে সেটা হচ্ছে যে 4s এর মধ্যেও দুটো ইলেকট্রন আছে, সেটাও এখানে চলে আসবে, তার মানে অল আর পেয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 0, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হচ্ছে না, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে NiCN4 যেটা, সেটা অবভিয়াসলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। CN এক্ষেত্রে আমাদের অল আর পেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে, সবগুলোই পেয়ার্ড হয়ে যাবে, তাহলে এখানেও আমাদের কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি না। NiH2O6 এটা অক্টাহেড্রাল, তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে না। তাহলে কি হবে এখানে NiH2O6 যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এটা হলো। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বলছে এক্ষেত্রে আমরা কোন রকম, এক্ষেত্রে আমরা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি।
আর NI PPH4 সরি PPH3 ফসফেট, সেই PPH3 হোল 4 যেটা আছে সেখানে NI এর অক্সিডেশন স্টেট 0। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে দেখলাম যে বি আর সি কোথায়, বি তেও নেই সি তেও নেই, তাহলে এখানে সি এটা ক্যান্সেল হয়ে গেল, এটা হবে না। ঠিক আছে, তাহলে এবার বলছে অ্যান্সার ইজ এ অ্যান্ড ডি। ঠিক আছে, তাহলে ই এর ক্ষেত্রে এটা তো হবে না, কারণ যেহেতু এখানে সবগুলোই পেয়ার হয়ে যাবে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে PPH3 এর প্রেজেন্সে সব ইলেকট্রনগুলো সব পেয়ার হয়ে যাবে। এখন জিরো, NI জিরোতে আছে, তাহলে NI জিরো হলে সব ইলেকট্রন আর পেয়ার ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এ আর ডি এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি পেলাম, আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম। ডি এর ক্ষেত্রে যে পেলাম, অর্থাৎ NiH2 হোল 6 এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি না। নেক্সট বলছে দ্য কারেক্ট অর্ডার অফ ওয়েভলেন্থ অফ লাইট অ্যাবসর্বড বাই দ্য ফলোইং কমপ্লেক্স। এই ওয়েভলেন্থের ক্ষেত্রে যদি আমরা জানি, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়েভলেন্থ মানে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ই মানে এনার্জি বা ইন্টেন্সিটি। তাহলে এনার্জি যত বাড়বে ওয়েভলেন্থ তত কমবে, এটাকে আগে মাথায় রাখতে হবে। তাহলে এনার্জি যত বাড়বে ওয়েভলেন্থ তত কমবে। তাহলে এবার দেখা যাক, তাহলে সিও হোল 6 অর্থাৎ অক্টাহেড্রাল কমপ্লেক্স এর ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্স। NH3 এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড SFL। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে অক্টাহেড্রাল ফিল্ডে, তাহলে কি হবে, এনার্জি গ্যাপটা বেড়ে যাবে। যত বেশি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তত এনার্জি গ্যাপ বাড়বে। পরেরটার ক্ষেত্রে যদি দেখি CN মাইনাস, তাহলে CNটা অ্যামোনিয়ার থেকেও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, বেশি স্ট্রং ফিল্ড, তাহলে এক্ষেত্রে এনার্জি গ্যাপ আরো বেশি হবে। CN দ্যাট ইজ অলসো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে এক্ষেত্রেও এনার্জিটা বেশি হবে। তাহলে বি এর থেকে এর এনার্জি বেশি। এবার এখানে হচ্ছে কপার টেট্রাহেড্রাল কমপ্লেক্স, তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি এনার্জি গ্যাপ খুব কম হয়, যার জন্য টেট্রাহেড্রাল ক্ষেত্রে হাই স্পিন তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কপারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স, টেট্রাহেড্রাল কমপ্লেক্স হলে পরে কি হবে, সেক্ষেত্রে আমাদের এনার্জি গ্যাপ কম হচ্ছে। তারপরে বলেছে এটা আছে ওয়াটার, তাহলে টাইটানিয়াম H2। তাহলে এক্ষেত্রে যদি দেখি তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এইটারও এনার্জি কম, বাট এটার ক্ষেত্রে এনার্জি অনেকটাই কম। তাহলে সি এর এনার্জি হচ্ছে সব থেকে কম, মানে সি এর ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে। সি এর এনার্জি গ্যাপ যেহেতু সব থেকে কম, তার মানে সি এর ক্ষেত্রে এনার্জি মানে ওয়েভলেন্থটা সব থেকে বেশি। তারপরে হচ্ছে ডি এর ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়েভলেন্থটা সি এর থেকে বেশি, মানে এনার্জিটা সি এর থেকে বেশি, তাহলে ওয়েভলেন্থ কম হবে, তাহলে ডি। এবার এ আর বি এর মধ্যে আমরা তো বললামই যে সিএন হচ্ছে মোর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেন অ্যামোনিয়া, তাহলে বি এর ক্ষেত্রে এনার্জি গ্যাপ সব থেকে বেশি হবে দেন এর তুলনায়। তাহলে বি এর হচ্ছে ওয়েভলেন্থ সব থেকে কম হবে, তারপরে এরটা একটু বেশি হবে, ডি এরটা আরো বেশি, সি এরটা সব থেকে বেশি। তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স, তাহলে সি ডি এ বি। ঠিক আছে, তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যত হবে তত বেশি এনার্জি গ্যাপ তৈরি হবে, আর এনার্জি গ্যাপ যত বাড়বে তত ল্যামডা এর ভ্যালু কমবে। তাহলে হিসাব মতো বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, তাহলে বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট বলছে যে কনসিডার দ্য ফলোইং কম্পাউন্ডস, এদের অক্সিডেশন স্টেট দেখতে বলেছে। তাহলে পটাশিয়ামের অক্সিডেশন স্টেট KO2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, পটাশিয়ামের অক্সিডেশন স্টেট +1। H2O2 এর ক্ষেত্রে যদি দেখি অক্সিজেনের এখানে পটাশিয়াম, এখানে অক্সিজেনের হচ্ছে -1। তারপরে বলছে H2SO4 সালফারের বের করতে বলেছে, 7 দুগুণা 4 দুগুণা 8 -2 +6, তাহলে +1 -1 +6 +1 -1 +6, এটা হচ্ছে অক্সিডেশন স্টেট। তাহলে 1 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলছে which one of the following reaction does not give benzene as a product।
প্রথমটা হচ্ছে সোডা লাইমের টেস্ট। আমরা জানি যে RCOO এখানে যদি সোডা লাইম দিই দিয়ে হিট করি তাহলে আমরা জানি RH তৈরি হয়, অর্থাৎ এই জায়গাটা এটা আর এই পোর্শনটা তাহলে H তৈরি হবে। তার মানে আমাদের এটা তৈরি হবে আলটিমেটলি এই হাইড্রোজেন, তার মানে বেনজিন তৈরি হলো। এটা যদি করি এক্ষেত্রে আমাদের বেনজিন তৈরি হবে। এটা যদি করি রেড মানে লৌহ তত্ত্ব যেটাকে আমরা বলি, লৌহ তত্ত্বের উপর দিয়ে যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা পাঠাই টিউবের মধ্য দিয়ে লৌহ তত্ত্ব, তাহলে পরে সেক্ষেত্রে আমাদের বেনজিন তৈরি হবে। বাট এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এটার ক্ষেত্রে বেনজিন তৈরি হবে না, এক্ষেত্রে ফেনল তৈরি। ঠিক আছে, ওয়াটার দিয়ে ওয়ার্ম করলে ফেনল তৈরি হবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে, HCl বেরিয়ে যাবে, OH তৈরি হবে। তাহলে একমাত্র তৈরি হচ্ছে না কোথায়? 4 নম্বরে। তাহলে অ্যান্সার দেখা যাক, অ্যান্সার হচ্ছে 4। নেক্সট যদি আমরা দেখি বলছে যে the half life for a first order reaction is 1 minute, then the time required for 99.9% completion of the reaction is close set to। তাহলে এখানে আমরা কি জানি যে T half যেহেতু দেওয়া আছে তাহলে K is equal to 0.693 by T half, তাহলে K এর মান বেরিয়ে যাবে 0.693, এটাই বেরোলো K। এবার হচ্ছে 99.9% চলে যাচ্ছে মানে 100 থেকে 100 মাইনাস 99.9%, 0.1% থেকে গেল। তার মানে আমরা এবার বের করতে পারবো P সমান সমান 2.303 বাই K log A বাই A মাইনাস X, তাহলে ইজ ইকাল টু 2.303 বাই K এর মান আছে 0.693 ইন্টু log উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 0.1। তার মানে এখানে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে 2.303 বাই 0.693 ইন্টু লগ এখানে হচ্ছে 1000 হয়ে গেল। তাহলে 1000 মানে আমরা বলতে পারি এখানে 2.303 বাই 0.693 লগ 10 টু দি পাওয়ার কিউব। তাহলে 10 টু দি পাওয়ার কিউব যদি হয় তাহলে এখানে হচ্ছে 2.303 ইন্টু কিউব মানে এটা লগ 10 ডিভাইডেড বাই 0.693। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি আমরা করি লগ 10 এর মান 1 ওটা নিয়ে চাপ নিচ্ছি না, তাহলে এটা যদি কাটি 3 দুগুণা 6 3 তিরিকে 9 3 অক্ষে 3, তাহলে 231। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে 0.231, তাহলে 0.231 আর এটা হচ্ছে 2.303, তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্স প্রায় সেম। তাহলে এখানে হচ্ছে এটাকে যদি আমি তুলে দিই, এটা যদি করে দিই তাহলে পরে আমার অ্যাপ্রক্স 10 এর মতো আসবে, তাহলে 10 হলো অ্যান্সার। তাহলে 10 মিনিটস হচ্ছে অ্যান্সার, তাহলে 4 নাম্বার হচ্ছে 10 মিনিটস। নেক্সট কোশ্চেন বলছে যে এখানে বলেছে কার্বন হাইড্রোজেন দিয়ে মিথেন তৈরি করেছে, এখানে ΔH এর ভ্যালু দেওয়া আছে -74.8 কিলোজুল পার মোল। তাহলে আমরা যদি জানি যে ΔH ইজ ইকুয়াল টু H2 মাইনাস H1, H2 মানে হচ্ছে প্রোডাক্ট আর H1 মানে হচ্ছে রিঅ্যাক্টেন্ট। ঠিক আছে, এবার বলছে যে ΔH মানে H2 মাইনাস H1 মানে ΔH এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে যে H2 is less than H1, মানে H1 এর ভ্যালু বেশি আর H2 এর ভ্যালু কম। তাহলে এখন ΔH মানে তো হচ্ছে যে H2 মাইনাস H1 এর যে গ্যাপিংটা সেটাকে আমরা বলছি ΔH। তাহলে এবার এখানে আমরা দেখি যে কোথায় H1 এর ভ্যালু বেশি মানে রিঅ্যাক্টেন্টের ভ্যালু বেশি
এনথালপি বেশি আর প্রোডাক্টের এনথালপি কম। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এখানে 1 নাম্বার ইকুয়েশনে আছে এখানে রিঅ্যাকট্যান্ট যেটার ভ্যালু এনার্জি বেশি আর প্রোডাক্টের এনার্জি কম। 2 নাম্বারটাতে অত হবে না, কারণ 2 নাম্বারে হচ্ছে রিঅ্যাকট্যান্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, তাহলে এক্ষেত্রে পজিটিভ হবে ডেল এইচ এর ভ্যালু। এক্ষেত্রে আছে ডেল এইচ এর ভ্যালু এখানে আর এর মানে রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম, তাহলে এটা একটা হতে পারে। আর এখানে যেটা আছে 4 নাম্বারটা হবে না, কারণ 4 নাম্বারে প্রোডাক্টের যে এনথালপি সেটা বেশি আছে, তাহলে আইদার 1 অথবা 2। এবার 1 আর 2 এর মধ্যে যদি আমরা যদি দেখি, 1 এ বলেছে যে এই গ্যাপিংটা বলেছে 74.8, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে যে রিঅ্যাকট্যান্টের যা এনার্জি আর প্রোডাক্টের যে এনার্জি এই গ্যাপিংটাকে আমরা বলছি ডেল এইচ এর ভ্যালু। তাহলে এখানে আমরা 1 নম্বরে দেখছি যে এটা এই যে, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে 1 নম্বরের ক্ষেত্রে সেটা এক্সাক্ট হচ্ছে, অর্থাৎ ডেল এইচ মানে হচ্ছে এই গ্যাপিংটা। ঠিক আছে, তার মানে 1 হচ্ছে অ্যান্সার হবে। তাহলে দেখে নেওয়া যাক অ্যান্সার কি আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1। নেক্সট কোশ্চেনে যদি যাই, এখানে বলেছে আউট অফ দ্য ফলোইং কমপ্লেক্স কম্পাউন্ডস হুইচ অফ দ্য কম্পাউন্ডস উইল হ্যাভিং দ্য মিনিমাম কন্ডাক্টেন্স ইন সলিউশন। এবার বলছে মিনিমাম কন্ডাক্টেন্স ইন সলিউশন যদি হয় তাহলে পরে আমাদের মাথায় রাখতে হবে যে সলিউশনের মধ্যে কন্ডাক্টেন্স হতে গেলে পরে তাকে আয়ন থাকতে হবে। তাহলে আয়ন মাস্ট বি প্রেজেন্ট। যত আয়ন থাকবে তার কন্ডাক্টেন্স তত বেশি হবে। ঠিক আছে, যদি কন্ডাক্টেন্স 0 হয় বা মিনিমাম হয় তার মানে আয়নের যে পরিমাণ সেটা মিনিমাম, তার মানে আয়ন থাকবে না বা কম থাকবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে Cl3, এখানে Cl, এটাও যেমন ভেঙে যাবে, এটা গিয়ে ভেঙে গিয়ে CO NH3 হোল 5 Cl, দিস পজিটিভ, অ্যান্ড এটা Cl মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে আমরা Cl মাইনাস পাচ্ছি আর এটা একটা পজিটিভ পাচ্ছি, মানে এখানে আয়ন আমরা পাচ্ছি, Cl মাইনাস আয়নটা পাচ্ছি, তার মানে এক্ষেত্রে আমাদের কন্ডাক্টেন্স থাকছে। এক্ষেত্রে আমরা পাবো, এক্ষেত্রে আমরা কি পাবো, CO NH3 হোল 6 3 প্লাস প্লাস হচ্ছে 3Cl মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে আমরা আয়ন পাচ্ছি এখানে 3টা, এখানে একটা, টোটাল 4 খানা আয়ন পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমাদের কন্ডাক্টেন্স থাকছে। বাট এখানে Cl3 এটার বাইরে কিছু নেই, এখানেও Cl2 যেটা কোঅর্ডিনেশনে আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কন্ডাক্টেন্স কোনো পাচ্ছি না। তাহলে 1 নাম্বারটাও আমাদের অ্যান্সার হবে প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ 2 নাম্বারটাও আমাদের অ্যান্সার হচ্ছে। তাহলে 1 and 2 both having the minimum conductance। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রেই মিনিমাম কন্ডাক্টেন্স আমরা পাবো, তাহলে অ্যান্সার 1 এবং 2 দুটোই হবে। নেক্সট এখানে বলেছে যে এখানে দেওয়া আছে লিস্ট, এই কম্পাউন্ড গুলো দেওয়া আছে এবং এদের এখানে হাইব্রিডাইজেশন দেওয়া আছে এবং তার রেসপেক্টে তাদের যে জিওমেট্রি সেটা দেওয়া আছে। তাহলে আমাদের এটা ম্যাচ করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা যদি দেখি XeO3, তাহলে XeO3 এটা যদি দেখি তাহলে এক্ষেত্রে আমরা বলছি হাইব্রিডাইজেশন যদি আমরা দেখি তাহলে xenon ডাবল বন্ড ও আর একটা লোন পেয়ার, তাহলে এক্ষেত্রে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে sp3 হাইব্রিডাইজেশন কোথায় আছে, sp3 হাইব্রিডাইজেশন আছে এটা, একটাই sp3 হাইব্রিডাইজেশন আছে এবং এই স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার। কিরকম দেখতে হবে স্ট্রাকচারটা, xenon উপরে লোন পেয়ার, নিচে হচ্ছে এদিকে ডাবল বন্ড ও, এদিকে ডাবল বন্ড ও, এদিকে ডাবল বন্ড ও, এই এই এরকম পিরামিডাল স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখছি যে একের সাথে আমাদের মিলছে কার, 2 এর। এরপরে বলছে যে XeF2 যদি আমরা দেখি, জেননের সবসময় মাথায় রাখতে হবে জেননের টোটাল 8 খানা আমার ভ্যালেন্স ইলেকট্রন আছে, তার মধ্যে এখানে দুটো ভ্যালেন্স ইলেকট্রন চলে গেছে, কারণ ফ্লোরিনে যেহেতু ভ্যালেন্সি 1 তাহলে দুটো ভ্যালেন্স ইলেকট্রন চলে গেছে, তাহলে দুটো প্লাস তাহলে পড়ে থাকলো আরো 6টা, তাহলে 6টা মানে হচ্ছে লোন পেয়ার হচ্ছে 3টা, তাহলে টোটাল হচ্ছে 3 2 5, তাহলে হাইব্রিডাইজেশন হওয়া উচিত sp3d, তাহলে 3 একে 4 একে 5। ঠিক আছে, তাহলে sp3d, এবার sp3d হাইব্রিডাইজেশন কোথায় আছে, sp3d হাইব্রিডাইজেশন হচ্ছে 1 নম্বরে, তাহলে d এর ক্ষেত্রে 1। এবং এটা যদি আমরা দেখি এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম হবে, এটা যদি আমরা যদি শেপ দেখি তাহলে জেনন, এটা লোন পেয়ার, এদিকে লোন পেয়ার, এটা ফ্লোরিন, এটাও ফ্লোরিন, আর এদিকে লোন পেয়ার, অর্থাৎ লিনিয়ার।
শেপ। তারপরে বলছে XCOF2, তাহলে আমরা যদি এটাতে দেখি তাহলে A2B1 মানে আমাদের আইদার 1 অথবা 2। তাহলে XE দেখা যাক এবার এটা XeOF4, তার মানে 4টা প্লাস অক্সিজেনের জন্য একটা যাবে, মানে অ্যাকচুয়ালি দুটো লোন পেয়ার চলে যাবে। তাহলে দুটো আর চারটা, দুটো 6টা, তাহলে পড়ে থাকবে একটা লোন পেয়ার, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো 6খানা। তাহলে 6খানা যদি হয় তাহলে পরে আমাদের হাইব্রিডাইজেশন দাঁড়ানো উচিত sp3d2। তাহলে এটা হাইব্রিডাইজেশন হবে sp3d2। তাহলে sp3d2 হাইব্রিডাইজেশন কোনটা আছে? 4 নাম্বার আছে, এবং এর স্ট্রাকচার হওয়া উচিত স্কয়ার পিরামিডাল। অবভিয়াসলি এটা স্ট্রাকচার স্কয়ার পিরামিডাল, তাহলে সি হচ্ছে 4 নাম্বার। এবং স্কয়ার পিরামিডাল স্ট্রাকচার যদি আমরা আঁকি তাহলে দেখবো কিরকম, এই যে এরকম। তাহলে এইখানে ফ্লোরিন, এখানেও ফ্লোরিন, এটাতে ফ্লোরিন, এদিকেও ফ্লোরিন, আর ডাবল বন্ড উপরে অক্সিজেন, আর এখানে নিচের দিকে লোন পেয়ার। তাহলে স্ট্রাকচার কিরকম দাঁড়াচ্ছে? এই 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 আর এই দিক থেকে এই যে এই 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 এই, অর্থাৎ এটা হচ্ছে স্কয়ার পিরামিডাল স্ট্রাকচার। পিরামিডের মতো 4টা, যেহেতু চারদিকে 4জন, এটা স্কয়ার পিরামিডাল স্ট্রাকচার। এরপরে বলেছে তাহলে আমাদের সি হচ্ছে 4, তাহলে C4 অবভিয়াসলি এখানে আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, 1 নাম্বারটা। এবার তার মানে এটা হচ্ছে XeF4, যেটা সেটা হচ্ছে XeF6, এটার হচ্ছে 6খানা আমার বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, তার মানে sp3d3। এই হচ্ছে হাইব্রিডাইজেশন sp3d3। এটাকে আমরা বলছি ডিস্টর্টেড অক্টাহেড্রাল, মানে অক্টাহেড্রালের মতো স্ট্রাকচার, XeF, এদিকে F, এদিকে F, এদিকেও F, এদিকেও F, উপরেও F, এই জায়গাটাতে একটা লোন পেয়ার থাকার জন্য এটা পারফেক্টলি অক্টাহেড্রাল হয় না, এটা হচ্ছে ডিস্টর্টেড। ঠিক আছে, তাহলে এটা হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d3 অর্থাৎ ডিস্টর্টেড অক্টাহেড্রাল স্ট্রাকচার। তাহলে আমাদের 1 নাম্বারটা গিয়ে দাঁড়ালো অ্যান্সার। দেখি না যাক অ্যান্সার কি আছে। অ্যান্সার হচ্ছে 1 নাম্বার। এরপরে নেক্সট যদি আমরা দেখি, তাই নেক্সট বলছে যে দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং বেসিক স্ট্রেংথ অফ দ্য গিভেন অ্যামিনস। তাহলে গিভেন অ্যামিনস এর বেসিক স্ট্রেংথ দেখতে বলেছে। তো আমরা জানি যে প্লাস আই এফেক্ট, এটা মাথায় রাখতে হবে, প্লাস আই এফেক্ট কি করবে, যে বেসিসিটি ইনক্রিজ করবে। তাহলে প্লাস আই এফেক্ট ইনক্রিজ দ্য বেসিসিটি, বেসিসিটিটাকে ইনক্রিজ করে। তাহলে আমরা প্রথমটাকে যদি দেখি এন মিথাইল অ্যানিলিন, তাহলে এন মিথাইল অ্যানিলিনের স্ট্রাকচার হচ্ছে এই 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 NH CH3, তাহলে NH CH3, তাহলে এন মিথাইল অ্যানিলিন। 2 নাম্বার বলছে বেনজিন অ্যামিন। বেনজিন অ্যামিন মানে কিছুই না, অ্যানিলিনটাকে আমরা বলছি বেনজিন অ্যামিন। 3 নাম্বার বলেছে ইথেন অ্যামিন। ইথেন অ্যামিন মানে CH3CH2 NH2। 4 নাম্বার বলছে এন ইথাইল ইথেন অ্যামিন মানে CH3CH2 NH CH2CH3। ঠিক আছে, তাহলে এটা, তাহলে এখানে যদি আমরা দেখি আমরা জানি যে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, এটাও সেকেন্ডারি অ্যামিন, কিন্তু এখানে একদিকে বেনজিন রয়েছে আর একদিকে হচ্ছে CH3 রয়েছে। এবার বেনজিনের থাকার জন্য এন এর যে লোন পেয়ারটা সেটা কনজুগেশনে থাকছে, কিন্তু যেহেতু CH3 আছে যার জন্য প্লাস আই এফেক্টের জন্য এই লোন পেয়ারটার যে ডেনসিটি সেটা কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যানিলিন, তাহলে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে সব থেকে বেশি হবে বেসিক স্ট্রেংথ। তার মানে আমরা যদি বলি এটা, অর্থাৎ লাস্ট যেটা এন ইথিলিন ডাই ইথিলিন এন ইথাইল ইথেন অ্যামিন যেটা, তাহলে এন ইথাইল ইথেন অ্যামিন যেটা সেটা হচ্ছে সব থেকে বেশি এর বেসিসিটি, তাহলে সবার আগে হচ্ছে এটা, তাহলে আইদার এথা অথবা এটা। তাহলে এটা গেল এন ইথাইল। তারপরে কি হবে? তারপরে অবভিয়াসলি এটা হবে, কারণ এটা প্রাইমারি অ্যামিন, এখানে কোনো কনজুগেশন নেই, রেজোনেন্স নেই।
তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইথেনামিন। ইথেনামিন। তারপরে হচ্ছে আমাদের এই যে এন মিথাইল। এন মিথাইল। তারপরে হচ্ছে বেঞ্জামিন মানে বেঞ্জিনামিন। তাহলে এটা হচ্ছে 3 নাম্বারটা। এটা ইথেনামিন, এন মিথাইলামিন, দেন হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখা যাক। এরপরে নেক্সট কোশ্চেন বলছে among the following choose the ones with equal number of atoms. equal number of atoms কোথায় আছে? তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেখো মোলার মাস দেওয়া আছে, বলছে Na2CO3 এর মোলার মাস হচ্ছে 106। তাহলে 212 গ্রাম অফ Na2CO3 এর মধ্যে টোটাল নাম্বার অফ, তাহলে দেখি টোটাল মোল, টোটাল মোল কত, আর অ্যাটম কত, তারপর হচ্ছে টোটাল অ্যাটম। ঠিক আছে, তাহলে টোটাল মোল কত হচ্ছে এখানে, বলছে 106, এটা ডিভাইডেড বাই, এটাকে 212 কে 106 দিয়ে ডিভাইডেড করলে 2। তাহলে একটাতে কয়টা করে আছে, বলছে 2 আছে সোডিয়াম, একটা আছে কার্বন, 3টা আছে অক্সিজেন, তার মানে টোটাল হয়ে গেল 6টা। তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো 6 দুগুণা 12টা অ্যাটম। এবার যদি আমরা 248 গ্রাম Na2O যদি নিই, তাহলে এবারে কত দাঁড়াচ্ছে গিয়ে, টোটাল 4। এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 248-কে, তাহলে 4টা। তাহলে 4টা যদি হয়, তাহলে এখানে টোটাল অ্যাটম কয়টা আছে, Na আছে 2টো, অক্সিজেন আছে 1টা, তাহলে টোটাল 3টে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে 12। এবার বলছে 240 যদি আমরা 40 দিয়ে ভাগ করি, তাহলে 6টা। তাহলে এখানে টোটাল অ্যাটম কয়টা, সোডিয়াম একটা, অক্সিজেন একটা, প্লাস হচ্ছে হাইড্রোজেন একটা। তাহলে টোটাল অ্যাটম হচ্ছে 3টে। তাহলে গিয়ে দাঁড়ালো হচ্ছে কত, 3 6 18টা। এবারে নেক্সট বলছে ডি নাম্বারটাতে যদি দেখি, তাহলে 12 গ্রাম H2। 12 গ্রাম H2 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 6টা। তাহলে কয়টা হচ্ছে, একটা প্লাস একটা সমান সমান 2। তাহলে 6 দুগুণা 12টা। তারপরে ই নাম্বার হচ্ছে 220, এটা হচ্ছে 5খানা, 44 দিয়ে ভাগ করলে 5টা হয়। এখানে টোটাল ইয়ে আছে কয়টা, একটা কার্বন, 2টো অক্সিজেন সমান সমান 3টা। তাহলে 3 5 15টা। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম সেম কোথায় আছে, এ নাম্বারে আছে, বি নাম্বারে 12টা, আর হচ্ছে ডি তে আছে 12টা। তাহলে এ তে 12টা, বি তে 12টা, আর ডি তে হচ্ছে টোটাল 12টা। তাহলে এ বি ডি। তাহলে এ বি ডি এখানে কোনটা, 2 নাম্বারটা হচ্ছে এ বি ডি। তাহলে দেখে নেওয়া যাক অ্যান্সার। তাহলে এ বি ডি। ঠিক আছে। এবারে বলছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্ট বলছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য রিঅ্যাকশন অফ অ্যানিলিন উইথ নাইট্রাস অ্যাসিড এট 273 থেকে 278 কে, মানে এটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে ইট ডিকম্পোজেস ইজিলি ইন দ্য ড্রাই স্টেট, এটা ঠিক, ইট ইজ ট্রু। 2 নম্বর বলছে insertion of iodine into the benzene ring is difficult and hence iodobenzene is prepared through the reaction of benzene diazonium salt with Ki, এটাও ঠিক। তাহলে both A and B are true বা correct। তাহলে both the statement A and B are correct। নেক্সট বলেছে এটা, নেক্সট কি বলেছে, এই যে এটা 1 নাম্বার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বলেছে অ্যাসিটিল মানে বেনজিন, বেনজিনের সাথে হাইড্রোজেন। তাহলে এখানে বলেছে CH বন্ড মেকার ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করতে বলেছে।
তাহলে এটা যদি আমরা করি, এই কার্বনটা হচ্ছে কি sp2 হাইব্রিডাইজড। নেক্সট বলেছে এটা বেনজিন আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা হচ্ছে কি sp হাইব্রিডাইজড। আর তারপরে বলেছে এটা, এইটা, এই বন্ডটার কথা বলেছে। এবার এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এবার আমরা জানি যে sp হাইব্রিডাইজেশন মানে হচ্ছে যে এখানে sp হাইব্রিডাইজেশন মানে আমাদের এর যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা সব থেকে বেশি। ফলে কি হচ্ছে, এই বন্ডটাকেও টাইটলি বাউন্ড করে রাখবে। তাহলে টাইটলি যদি বাউন্ড করে রাখে, এটা 1, এটা 2, এটা 3, তাহলে টাইটলি বাউন্ড করে রাখলে এই বন্ডটাকে ব্রেক করা একটু ডিফিকাল্ট আছে। তার মানে আমরা বলতে পারি যে 3 নম্বরের যে হাইড্রোজেনটা সেটা ডিসোসিয়েশন এনার্জি সব থেকে বেশি হবে। তারপরে হচ্ছে 2 নম্বরে sp2 এর ক্ষেত্রে একটু কম হবে, আর সব থেকে কম হবে 3 নম্বর। কারণ আমরা জানি যে sp3 এর ক্ষেত্রে s ক্যারেক্টার হচ্ছে 25%, আর sp2 এর ক্ষেত্রে s ক্যারেক্টার হচ্ছে 50%, আর সরি 33%, আর sp এর ক্ষেত্রে 50%। তাহলে s ক্যারেক্টার যেখানে বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, মানে সেটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। তাহলে সেই বন্ডটাকে ব্রেক করা খুব ডিফিকাল্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের 2, 1, 3, অর্থাৎ 1 নাম্বারটা হচ্ছে রাইট। নেক্সট বলছে যে এখানে কিছু দেওয়া আছে, হেবার প্রসেস, ওয়াকার অক্সিডেশন, উইলকিনসন ক্যাটালিস্ট, জিগলার-নেটা ক্যাটালিস্ট, এবং তাদের রেসপেক্টে এগুলো সব ক্যাটালিস্ট দেওয়া আছে। এবারে বলছে হেবার প্রসেস যেটা আছে, সেই হেবার প্রসেসের যে ক্যাটালিস্ট, সেই হেবার প্রসেসের জন্য যে ক্যাটালিস্ট ইউজ করা হয় সেটা হচ্ছে আয়রন ক্যাটালিস্ট। তাহলে এফি ক্যাট, ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এর সাথে এক মিলে গেছে। ওয়াকার প্রসেস অক্সিডেশন, যে ওয়াকার অক্সিডেশনের জন্য আমরা ব্যবহার করি জেনারেলি প্যালাডিয়াম ক্লোরাইড, PdCl2 ওয়াকার প্রসেসে ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বি এর জন্য আছে 2। উইলকিনসন ক্যাটালিস্ট হচ্ছে এই যে PPH3 রোডিয়াম ক্লোরাইড, যেটা এইটাকে বলা হয় উইলকিনসন ক্যাটালিস্ট। তার মানে সি এর জন্য হচ্ছে 3। আর জিগলার-নেটা ক্যাটালিস্ট হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইডের যেটা ক্যাটালিস্ট, সেটাকে আমরা বলছি জিগলার-নেটা ক্যাটালিস্ট। সেটা হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড আর তার সাথে Al ট্রাইমিথাইল অ্যালুমিনিয়াম, যেটা সেটা। তার মানে ডি হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এ সমান সমান 1, বি সমান সমান 2, সি সমান সমান 3, আর ডি সমান সমান 4। এটা হচ্ছে 3 নাম্বার অপশনটাতে দেখা যাচ্ছে। তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক। এরপরে বলছে যে এখানে বলেছে ডাস নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। মাথায় রাখতে হবে বেনজিন ময়েটি যেখানেই থাকবে সেটাই ব্রোমিন ওয়াটারকে ডিকালারাইজ করবে। তাহলে ব্রোমিন ওয়াটারকে যদি ডিকালারাইজ করে তাহলে এটাও করবে, এটাও করবে, এটাও করবে। এখানে ডাবল বন্ড আছে, করবে, এখানেও করবে। তাহলে এখানে আমাদের কোনো রকম ডাবল বন্ডও নেই এবং বেনজিন ময়েটি নেই, ঠিক আছে। তাহলে এটা ডিকালারাইজ করবে। তাহলে এ নাম্বার হচ্ছে। নেক্সট বলছে যে সুগার এক্স, এটা একটা সুগার যেটা কোথায় পাওয়া যায়, ইজ ফাউন্ড ইন হানি। হানিতে পাওয়া যায়। এবার হানিতে 2 ধরনের সুগার পাওয়া যায়, একটাকে আমরা বলছি ডি গ্লুকোজ, আর হচ্ছে ডি ফ্রুক্টোজ। এবার ডি গ্লুকোজ আমার থাকতে হচ্ছে 38 এর মতো, আর এখানে হচ্ছে 39 এর পার্সেন্টেজের মতো থাকে। বলছে এটা একটা কিটো সুগার। তাহলে বোঝাই যাচ্ছে ডি গ্লুকোজ যদি হয়, গ্লুকোজে অ্যালডিহাইড আছে কিন্তু ফ্রুক্টোজের মধ্যে কিটো আছে, তো স্বাভাবিক ফ্রুক্টোজই হবে। এবার বলছে এক্সিস্ট ইন আলফা এন্ড বিটা এনানসিওমেরিক ফর্ম।
ডি ফ্রুক্টোজ হচ্ছে আলফা এবং বিটা দুটো অ্যানোমারিক ফর্মেই থাকে, আর ইজ এ ল্যাবোরোটেটরি। অবভিয়াসলি ফ্রুক্টোজ হচ্ছে ল্যাবোরোটেটরি। তাহলে আমরা বলতে পারি যে ডি ফ্রুক্টোজটাই হচ্ছে মেন। তাহলে ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজ দুটোই থাকে, কিন্তু আমরা যেটাকে এখানে ইন্ডিকেট করছি সেটা হচ্ছে কি কিটো সুগার। এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। কিটো সুগার হচ্ছে মল্টোজে থাকে না, সুক্রোজে থাকে না। সুক্রোজে মানে হচ্ছে আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিক্সড হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে সুক্রোজ বলা হয়। তাহলে চিনি যায়। এবারে তাহলে এই যে ডি ফ্রুক্টোজটা হচ্ছে answer, কারণ এখানে কিটো গ্রুপ বর্তমান। নেক্সট এখানে দেওয়া আছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসারশন, এটা রিজন আর এটা হচ্ছে রিজন। এবার কি বলেছে, অ্যাসারশনের কথা কি বলেছে, যে এই যে আয়োডাইড যে কম্পাউন্ডটা অর্থাৎ আয়োডো হ্যালো কম্পাউন্ডটা, মানে আয়োডো কম্পাউন্ডটা আন্ডারগোস এসএন টু রিয়াকশন ফাস্টার দেন এই ক্লোরো কম্পাউন্ডের থেকে, মানে সোজা হচ্ছে আর আই এসএন টু এর ক্ষেত্রে আর সি, ঠিক আছে। এটা আমরা কি জানি, আমরা যদি জানি যে SnO2 রিয়াকশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে যে আর আই গ্রেটার দেন আর বিআর গ্রেটার দেন আর সিএল গ্রেটার দেন হচ্ছে আর এফ, কারণ SN2 রিয়াকশনের জন্য গুড লিভিং গ্রুপ লাগবে। তাহলে গুড লিভিং গ্রুপ দরকার। তাহলে এবার বলছে যে আর আই আর বি আর আর সিএল আর এফ এর মধ্যে আই হচ্ছে গুড লিভিং গ্রুপ, আর ফ্লোরিন হচ্ছে সব থেকে বাজে পুওর লিভিং গ্রুপ। যেহেতু আর আই গুড লিভিং গ্রুপ, যার জন্য এখানে SN2 রিয়াকশন খুব ফাস্টার হবে। এবার এখানে রিজনটা কি বলেছে, আয়োডিন ইজ এ বেটার লিভিং গ্রুপ বিকজ ইট ইজ লার্জ সাইজ, এটাও ঠিক। তার মানে এ এবং বি দুটো তো ঠিক, ট্রু, এবং বিটা হচ্ছে এ এর, মানে আরটা হচ্ছে রিজন, প্রপার রিজন অফ এ। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিকই আছে। তাহলে এক নাম্বারটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত, ঠিক। নেক্সট বলেছে যে হায়ার ইল্ড অফ এনও, এটা দেওয়া আছে রিয়াকশন, এটা একটা উভমুখী রিয়াকশন, ঠিক আছে। তাহলে উভমুখী যেহেতু রিয়াকশন হয়, তাহলে এখানে আমাদের কি কি ডিপেন্ড করতে পারে, টেম্পারেচার, প্রেশার, তারপরে কনসেন্ট্রেশন, এগুলো জিনিস আমাদের নির্ভর করবে, এগুলো জিনিস ডিপেন্ড করছে। তাহলে এখানে বলেছে ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে ডেল এইচ এর ভ্যালু একটু আগেই আমরা দেখলাম, এটা যদি রিয়াক্ট্যান্ট হয় আর এটা যদি প্রোডাক্ট হয়, তাহলে পরে ডেল এইচ এর ভ্যালু হয়ে যাবে নেগেটিভ। আর এটা যদি রিয়াক্ট্যান্ট হয়, এইটা যদি প্রোডাক্ট হয়, তাহলে পরে ডেল এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে এক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, কিন্তু এটার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে কি, পজিটিভ ভ্যালু দেওয়া আছে। তাহলে পজিটিভ ভ্যালু যেহেতু দেওয়া আছে, তার মানে হচ্ছে এটার মান বেশি, তাহলে প্রোডাক্টের যে এনার্জি সেটা বেশি। তাহলে প্রোডাক্টের এনার্জি বেশি যদি হয়, তার মানে এনার্জি দিতে হবে, তারপরে প্রোডাক্ট তৈরি হবে। রিঅ্যাক্ট্যান্টে এনার্জি দিলে পরেই সেই রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্টের তৈরি হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এটা লোয়ার টেম্পারেচারে কখনো পসিবল নয়, এর জন্য আমাকে টেম্পারেচার হাই করতে হবে, কারণ হাই টেম্পারেচার হলে পরেই আমার একমাত্র হায়ার এনার্জি পাবো। 2 নাম্বার 3 সি নাম্বার কি বলেছে, তার মানে বি নাম্বারটা হচ্ছে না। তাহলে বি কোথায় কোথায় আছে, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে আইদার 1 অথবা 4। এবার কি বলেছে, ডি নাম্বার বলছে হায়ার কনসেন্ট্রেশন অফ O2, মানে O2 এর যদি কনসেন্ট্রেশন আমি বাড়াই, তাহলে পরেও আমার NO প্রোডাকশন তৈরি হবে। আবার হায়ার কনসেন্ট্রেশন অফ N2 এর কনসেন্ট্রেশনও যদি বাড়াই, তাও আমার প্রোডাক্ট বেশি পরিমাণে তৈরি হবে, ঠিক আছে। তাহলে পরে এ, সি আর ডি এই তিনটার ক্ষেত্রেই পসিবল। তাহলে এ সি ডি একমাত্র 4 নম্বর অপশনে আছে, দেখে নেওয়া যাক। তাহলে 4 ইজ দ্য অ্যান্সার। নেক্সট বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডারস এগেইনস্ট দ্য প্রপার্টি মেনশন, যে প্রপার্টি মেনশন করে দেওয়া আছে সেটার অর্ডারটা কারেক্ট কিনা। যেমন প্রথমে বলেছে ডাইপোল মোমেন্ট, তো ডাইপোল মোমেন্ট ওয়াটারের ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি বেশি,
অ্যামোনিয়ার থেকে, কারণ ওয়াটারের শেপ হচ্ছে এই যে এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন, লোন পেয়ার দুটো উপরের দিকে, তাহলে আমরা জানি ওভারঅল ডাইপোল মোমেন্ট উপরের দিকেই, ফলে আছে দুটো লোন পেয়ার টানছে এখানে। নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে একটাই মাত্র লোন পেয়ার টানছে, ফলে তুলনামূলক এর থেকে ডাইপোল মোমেন্ট কম। CH2 এর ক্ষেত্রে যদি দেখি কার্বন, সরি CH3 এর ক্ষেত্রে হাইড্রোজেন, Cl Cl Cl, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের ডাইপোল মোমেন্ট আছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে পরে ওয়াটারের ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে অ্যামোনিয়ার তুলনায়, অ্যামোনিয়ার থেকে ক্লোরোফর্মের কম হবে। তাহলে এইটা যেটা, এটা ঠিক। এবার বলেছে 2 নাম্বার যেটা বলেছে যে এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম, তাহলে প্রথমটার ক্ষেত্রে লোন পেয়ার যদি দেখি তাহলে প্রথমটার ক্ষেত্রে লোন পেয়ার কত আছে, দুটো। তারপরে যেটা সেটা হচ্ছে যে দ্বিতীয়টার ক্ষেত্রে লোন পেয়ার কত আছে, যদি আমরা দেখি দ্বিতীয়টার ক্ষেত্রে লোন পেয়ার হচ্ছে একটা, আর তৃতীয়টার ক্ষেত্রে লোন পেয়ার কয়টা আছে, তৃতীয়টার ক্ষেত্রে লোন পেয়ার তিনটে। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল XeF2 লোন পেয়ারের হিসেব মতো এটা, তারপর হচ্ছে XeF4, তারপরে হচ্ছে XeO3, কিন্তু টোটালি এটা অন্য দেওয়া আছে। তাহলে বি নাম্বারটা ইজ নট কারেক্ট। তাহলে বি নাম্বার ইজ নট কারেক্ট মানে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। এরপরে বলছে OH CH NO, যদি আমরা দেখি বন্ডের, তাহলে NO এর বন্ড লেন্থটা বেশি হবে রাদার দেন OH বা CH এর তুলনায়, ঠিক আছে, তাহলে এটাও ভুল আছে, এটা অ্যাকচুয়ালি NO এর বন্ড লেন্থ বেশি হবে। তারপরে ডি নাম্বার বলছে তার মানে সিটা কোথায় গেল, সি এখানে আছে ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো একমাত্র এটা। বাট তাও আমরা দেখে নিব ডিটা অ্যাকচুয়ালি কি। N2 এটা বন্ড এনথালপি, তাহলে বন্ড এনথালপি অবভিয়াসলি N2 এর ক্ষেত্রে বেশি, কারণ N এর ক্ষেত্রে তিনটে বন্ড, অক্সিজেনের ক্ষেত্রে দুটো বন্ড, তো অবভিয়াসলি বেশি হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, তাহলে সিঙ্গেল বন্ডের এনথালপি কম হবে রেদার দেন ডাবল বন্ড, রেদার ট্রিপল বন্ড, কারণ যখনই ট্রিপল বন্ড হয়ে যাবে তখন বন্ডগুলো আরো কাছাকাছি চলে আসবে, এবার বন্ড লেন্থ শর্ট হয়ে যাবে, তাহলে বন্ড লেন্থ যদি শর্ট হয়ে যায়, বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ বন্ড এনথালপি বা বন্ড এনার্জি, মানে বন্ড লেন্থ যত বেশি হবে বন্ড এনার্জি তত কম হবে, বন্ড লেন্থ যত কম হবে বন্ড এনার্জি তত বেশি হবে। তাহলে সেই হিসাবে এখানে তিনটে বন্ড মানে বন্ড লেন্থ কম, তার মানে এটার বন্ড এনথালপি বেশি। অক্সিজেনের ক্ষেত্রে দুটো বন্ড, বন্ড লেন্থ এর থেকে একটু বেশি, ফলে বন্ড এনার্জি এর থেকে একটু কম। হাইড্রোজেনের ক্ষেত্রে সব থেকে কম। তাহলে হিসেব মতো আমাদের 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার হয়। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সটা ঠিকই আছে। তাহলে এবার দেখা যাক। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে যে দ্য রেট কনস্ট্যান্ট অফ এ রিঅ্যাকশন, এটা দেওয়া আছে 0.03 সেকেন্ড ইনভার্স, হাউ মাচ টাইম ইট উইল টেক টু 7.2 মোলের থেকে 0.09 মোলে কনভার্ট হবে, মানে এটা রিডিউস হয়ে এটাতে চলে যাবে, তাহলে কতটা টাইম লাগবে, যেখানে লগ 2 এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এবার আমরা এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলা যাচ্ছে, কি করে বুঝবো, এখানে এই যে রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে সেকেন্ড ইনভার্স, তাহলে কে এর ভ্যালু সেকেন্ড ইনভার্স একমাত্র ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রেই পসিবল। তাহলে কে হচ্ছে 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স, তার মানে এবার টি ইজ ইকাল টু 2.303 বাই কে মান হচ্ছে 0.03 বাই লগ কে এর মান হচ্ছে 7 এর মান 7.2 আর 0.9, তাহলে এটা যদি কে কাটাকুটি করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে টি ইজ ইকাল টু 2.303 বাই 0.03 লগ, এটা 8 হবে, 8 নং 72 যেহেতু, t is equal to 2.303 by 0.03 log 2 to the power cube, তার is equal to 2.303 by 0.03 into 3, এটা চলে আসবে সামনের দিকে, আর log 2 এর মান এখানে বলে দেওয়া আছে 0.031 into 0.03, সরি 0.301, তাহলে 0.301। এবার আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে 2.303 ইন্টু 3 ইন্টু 0.30,
301 ডিভাইডেড বাই হচ্ছে 0.03। তাহলে এটা যদি আমি তুলে দিই, তুলে দিলে উপরে হয়ে গেল 100, 3 দিয়ে দিলে 3 কেটে গেল। এবার 100, এটা হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে পরে আমাদের দাঁড়াচ্ছে গিয়ে কত দাঁড়াবে, এটার সাথে এটা যদি আমরা গুণ করি অর্থাৎ 2303 এর সাথে যদি 300 গুণ করি, এটা যদি আমরা করি 100-র সাথে এটা গুণ করে 3 হবে। তার মানে 2.303 বাই এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 তিরিকে 9, 3 শূন্য শূন্য, 3 তিরিকে 9, তারপর হচ্ছে 3 দুগুণা 6। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার। তার মানে 6, 9, এটার সাথে এবার 1 যদি আমরা গুণ করে দিই তাহলে পরে আমাদের 300 যদি করি তাহলে পরে এটা সরি এটা 1 2 এটা 2 ঘর পিছনে যাবে, এটা 30 দিয়ে হবে, তাহলে 30 হলে পরে এটা এরকম হয়ে গেল। তাহলে 69.3, এটা 1 গুণ করে দিলে 69.3 হবে সামথিং। ঠিক আছে, তাহলে 69.3 এরকম সামথিং হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে, তাহলে 6 9 তো আমার একমাত্র আসলো এখানেই, তাহলে আমার অবভিয়াসলি এখানে এটাই একটা অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখা যাক। ঠিক আছে।